গল্পের ঘর দ্য হাউস অফ স্টোরিজে আজ আমি শোনাব একটি ভৌতিক গল্প। সুকান্ত আচার্যর লেখা পোস্টমর্টেম। সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, চারিদিকে মেঘ কালো করে আছে। এই অলক্ষণে বৃষ্টিটাকেও আজকেই আসতে হলো, কি করে যে বেরোই। হ্যান্ডব্যাগটা গোছাতে গোছাতে অহনা বলে চলল, আসলে আজ তার প্রথম দিন, মানে হসপিটালে আজই সে জয়েন করবে। ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখতে দেখতে সে বড় হয়েছে, যেটা পাওয়ার জন্য সে নিজেকে তিলে তিলে গড়ে তুলেছে, আজ তার সেই স্বপ্ন পূরণের দিন। এক নামী সরকারি হাসপাতালে সে আজ ডাক্তার হিসেবে যোগ দেবে। কিন্তু বৃষ্টি তো থামছেই না। অগত্যা আর কী করে, ছাতা নিয়ে হেঁটেই বাস স্টপে গেল। তারপর বাসে ভিড় থাকায় অটো করেই সোজা হসপিটাল। মনে মনে এক অজানা ভয় কাজ করছে, আবার আনন্দও হচ্ছে খুব। যাই হোক, হসপিটালে এসেই যার সঙ্গে দেখা হলো অল্প করে পরিচয় করতে লাগলো। আর হ্যাঁ, সাথে করে মিষ্টি নিয়ে এসেছিল সে, তাই যাকে পেল তাকে মিষ্টি মুখ করাতে লাগলো। সব মিলিয়ে শুরুটা বেশ ভালোই হলো আজ। দুপুরে থেকে সুপার স্যার বললেন, অহনা, একটু মর্গে যাও, একটা পোস্টমর্টেম রিপোর্ট লিখতে হবে। বুঝতেই পারছি তোমার আজ প্রথম দিন, কিন্তু কি করব বলো, ডক্টর দাস আজ আসেননি তো, তাই তোমাকেই। অহনা তখনই বলল, ও ঠিক আছে স্যার, আমাকেও তো করতে হবে, তাই আজই শুরু করি। এই বলেও চলে গেল মর্গের দিকে। আসলে অহনা ছোটবেলা থেকেই একটু বেপরোয়া গোছের, আর পাঁচটা মেয়ের মতো মিনমিনে নয়। মর্গে গিয়ে দেখলো সারি সারি মৃতদেহ, কিন্তু কোনটার পোস্টমর্টেম রিপোর্ট লিখতে হবে তাকে ডোমই বা কোথায় গেল। একটু ডাকাডাকি করেও সাড়া পেল না তার। সকালেই ওর সাথে পরিচয় হয়েছে, নিজে হাতেও ডোমকে মিষ্টি খাইয়েছে। যাই হোক, ওর সামনে থাকা মৃতদেহগুলো একের পর এক চেন খুলে দেখতে লাগলো কোনটা আজকের সদ্য লাশ। 4 নম্বর চেনটা খুলতেই ওর গায়ে যেন একটা ঝটকা লাগলো। এ কার মৃতদেহ? না, সে ভুল দেখছে না, তার ঠিক মনে আছে সকালে একেই সে মিষ্টি খাইয়েছিল। এ তো সেই ডোম। কিন্তু কেন, কিভাবে হলো এটা? তার মাথায় কিছুই ঢুকলো না। শুধু সে ভয়ে বিস্ময় চেনটা বন্ধ করে দাঁড়ালো। যেই না সামনের দিকে তাকিয়েছে, অমনি দেখে সেই ডোম তার দিকে আসছে। তার কেমন যেন মাথা ঘুরে গেল তাকে দেখে। সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। ঘন্টা 2 পরে যখন জ্ঞান ফিরল, সে তখন হাসপাতালে বেডে শুয়ে। চোখ মেলতেই সামনে দেখতে পেল নার্স, সুপার স্যার আর ওই ডোম। সে তখনও অবাক বিস্ময়ে ওর দিকে তাকিয়ে থাকল। ডোম বলে চলল, ম্যাডাম, মাফ করবেন, আমার একটু আফিমের নেশা আছে, তাই গিয়েছিলাম একটু নেশা করতে। কিন্তু ফিরে এসে যখন আপনাকে দেখলাম, তখন সরি বলতে যাব তার আগেই কেন জানি না আপনি অজ্ঞান হয়ে গেলেন। ডাক্তারবাবু বললেন, ও প্রথম প্রথম একটু ভয় লাগে, ধীরে ধীরে সব অভ্যাস হয়ে যাবে, তুমি বিশ্রাম নাও। একটু বিশ্রাম নিতে ও একেবারে ঠিক হয়ে গেল, কিন্তু মন কিছুতেই মানতে চাইছে না। ও কি এতটাই ভুল দেখল? কি হলো তার? অহনা সেদিন একরাশ বিস্ময় নিয়ে বাড়ি ফিরে এলো। রাতে শুয়ে শুয়ে সে এইসবে ভাবতে লাগলো, আর ভাবতে ভাবতে ও ঘুমিয়ে পড়ল। পরদিন আকাশ পরিষ্কার, ওর মেজাজটাও ফুরফুরে। যাক, কাল যা হয়েছে তা ভুলে যাওয়াই ভালো, এই ভেবে সে নতুন উদ্যমে বেরিয়ে পড়ল। এদিন বাসে করেই হসপিটাল এলো। এসে দেখে এক জায়গায় লোক জড়ো হয়েছে। তখনও একজন সিস্টারকে ডেকে বলল, কি হয়েছে দিদি, এত গোলমাল কিসের? তখন সিস্টার বলল, আপনি কিছু শোনেননি ম্যাডাম, সে বিরাট কাণ্ড ঘটে গেছে, খুন হয়েছে, খুন। অহনা অবাক হয়ে বলল, কে, কোথায়, কি করে? ডক্টর দাস ম্যাডাম, ডক্টর দাস। কাল তো উনি আসেননি, তাই যে লাশটা আপনি পোস্টমর্টেম করতে গিয়ে কাল অজ্ঞান হয়ে গেলেন, আজ উনি সকালে ওটা পোস্টমর্টেম করতে গিয়েছিলেন।
তারপর কিছুক্ষণ পরে আমাদের সুইপার রামলাল কি জন্য একটা মর্গের ওদিকে গিয়েছিল, গিয়ে দেখে ডাক্তারবাবু মেঝেতে পড়ে আছেন, চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে, গলার নলিটা বিচ্ছিরিভাবে কাটা, আর ডোমটা পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে তো দেখেই খুন খুন বলে চিৎকার করে ছুটে এলো। এরপর সবাই গিয়ে দেখলো এই কাণ্ড। এতগুলো কথা বলে সিস্টার এক ঢোক জল খেল। অহনা বিস্ময়ে হতবাক হয়ে গেল। এদিকে এতক্ষণে থানার বড় দারোগাবাবু চলে এসেছেন। তিনি প্রথমে রামলালকে ডেকে বললেন, তুমি প্রথম লাশটাকে দেখেছিলে? রামলাল কাঁপা কাঁপা গলায় বলল, আজ্ঞে জি হুজুর। কি দেখেছিলে? একদম সত্যি করে বলো, না হলে তোমাকে লকআপে পুরবো, ধমক দিয়ে দারোগাবাবু বললেন। তখন রামলাল একেবারে কাঁদো কাঁদো গলায় বলল, হুজুর, আমার উমর হয়েছে, কিন্তু আমি যা দেখেছি সেটা স্পষ্টভাবে বলছি, ঝুট বলবো না হুজুর। আমার একটু ওই আফিমের নেশা আছে। আজ সকালে ঝাড়পোছ শেষ করে আমি ডোম ভাইয়ের কাছে যাচ্ছিলাম একটু আফিমের জন্য, কিন্তু মর্গে গিয়ে দেখি হুজুর ডাক্তারবাবু চিত হয়ে পড়ে আছে, চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে, আর পাশে ডোমটা চুপচাপ দাঁড়িয়ে আছে। এসব দেখে হুজুর আমি ভয়ে ছুট লাগাই। দারোগা বললেন, ঠিক আছে, তুমি যাও। এরপর তিনি ডোমকে জিজ্ঞাসা করলেন, তুমি কিছু বলবে? ডোম নির্বাক হয়ে শুধু মাথা নাড়তে লাগলো। তখন পুলিশ তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে গেল। দ্বিতীয় দিনটাও ভালো কাটলো না অহনা। ও ভাবতে লাগলো, আমি আসার পরেই এখানে কি সব কাণ্ড ঘটে চলেছে। ওর মনে মনে এবার একটু ভয় হতে লাগলো, ওর কোনো বিপদ হবে না তো। আর ও প্রথম দিন ডোম ভাইকে দেখেছিল হাসি খুশি, প্রাণবন্ত। ওই রকম একজন লোক খুন করতে পারে? আর ও কেনই বা ডক্টর দাসকে খুন করলো? এইসব ভাবতে ভাবতে ও রাতে ঘুমিয়ে পড়ল। পরদিন আবার অহনা সময় মতো হসপিটালের জন্য রওনা দিল। যেতে যেতে ভাবছে আজকে আবার কি ঘটনা ওর জন্য অপেক্ষা করছে। হসপিটালে ঢুকেও তার নিজস্ব চেম্বারে চলে গেল। বসে আনমনাভাবে ফেসবুকটাকে চোখ বোলাতে লাগলো। হঠাৎ একটা খবরে ওর চোখ আটকে গেল। রহস্যজনকভাবে থানার বড় দারোগা খুন, আসামি পলাতক। পুরো খবরটা এক নিমেষে পড়ে ফেলল সে। এ কি হলো? মানে কি করে হলো? ফোনটা টেবিলে রেখে এসে বলে উঠল, কাল থানায় ওই ডোমকে ধরে নিয়ে যাওয়ার পর রাত্রিবেলা বড় দারোগা ওকে জিজ্ঞাসাবাদের জন্য ওর লকআপে ঢোকে। তখন থানায় আর দু একজন কনস্টেবল ছিল, আর জন তিনেক সিভিল ভলেন্টিয়ার। হঠাৎ করে ভেতর থেকে চিৎকার শুনে কনস্টেবলরা লকআপের দিকে ছুটে যায়। গিয়ে দেখে দারোগাবাবুর বেল্টটা ওনারই গলায় ফাঁস লাগানো অবস্থায় আছে, আর উনি মেঝেতে পড়ে আছেন। নিমেষের মধ্যে কনস্টেবলদের ধাক্কা দিয়ে ঠেলে তীর বেগে ওই ডোম থানা থেকে ছুট লাগালো। সামনে থাকা সিভিকরা ওকে ধরে ফেলতেই ও যেন অমানসিক শক্তিতে তিনজনকে রীতিমতো ছুঁড়ে ফেলে পালিয়ে যায়। তারপর আর ওই ডোমের খোঁজ পাওয়া যায়নি। এই ছিল খবর। একের পর এক খুন হয়ে চলেছে। এর পেছনে রহস্য কি? কেনই বা এসব হচ্ছে? আর ওরই বা কেন মনে হচ্ছে এবার ওর উপর একটা যেন বড় ঝড় আসতে চলেছে? এইসব সাত পাঁচ ভাবছিল সে। এমন সময় সিস্টার এসে বলল, ম্যাডাম, পেশেন্ট আছে। ও তখন উঠে চলে গেল। সারাদিন ও রোগী দেখতে আজ মন বসছে না, শুধু মনের মধ্যে সব উল্টোপাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছে। দিনের শেষে সন্ধেবেলায় ও বাড়ি ফিরে এলো। ওর চোখে মুখে চিন্তার ছাপ। মা জিজ্ঞেস করলো, কিরে, কিছু হয়েছে তোর? তোদের ওই ডাক্তারবাবু খুন হয়েছিল না, ওর কিছু কিনারা হলো? অহনা আনমনা মনে উত্তর দিল, না মা, আমি কিছু জানি না, আমায় এক গ্লাস জল দাও তো। এই বলে সে তার ঘরে চলে গেল। রাতের খাবার খেয়ে ও আজ একটু তাড়াতাড়ি ঘুমাতে গেল। ওর মন আজ কেমন কেমন করছে। আবার সেই ঝিমঝিম করে বর্ষা শুরু হয়েছে, সঙ্গে অল্প হাওয়াও বইছে। জানলা দিয়ে জলের ছিটে আসছে, তাই ও জানলাটা বন্ধ করতে গেল। জানলাটা সবে বন্ধ করেছে, হঠাৎ পিছন থেকে কে তার মুখ চেপে ধরল জোর করে। অহনা প্রাণপণে চেষ্টা করলো চিৎকার করার বা হাত পা ছোড়ার, কিন্তু পারল না। কেউ যেন তাকে অসম্ভব জোরে চেপে ধরেছে। হঠাৎ একটা চেনা গলায় শোনা গেল,
ভয় পাবেন না ম্যাডাম, আমি আপনার কোনো ক্ষতি করব না। শুধু আপনাকে আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। প্লিজ, আপনাকে শুনতেই হবে। আরে, এ তো সেই ডোমের গলা না? হ্যাঁ ঠিক, ওরই গলা। অহনা মনে মনে বলে উঠল। এবার যেন মুখের হাতটা একটু একটু করে আলগা হলো। ডোম একটু সরে দাঁড়ালো। অহনা ফিরে তাকালো ওর দিকে। ভয়ে বিস্ময় কিছুটা চেঁচিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন? মানে তুমি এখানে কি করে? ডোম শান্ত গলায় বলল, আস্তে ম্যাডাম, আস্তে, বেশি উত্তেজিত হবেন না, আমি সব বলছি। ওদিকে অহনার চিৎকার শুনে নিচের থেকে মা চেঁচিয়ে বলল, কি হয়েছে তোর? কার সাথে কথা বলছিস? কিছু না মা, এই ফোনে কথা বলছিলাম, অহনা জবাব দিল। এদিকে ডোম এবার বলে চলল, ম্যাডাম, আমি ডোম নই। তবে তুমি কে? অহনা জিজ্ঞেস করল। ও বলল, বলছি ম্যাডাম, আপনি শান্ত হয়ে সবটা শুনুন। আমি শুধু ডোমের শরীরটা ব্যবহার করছি মাত্র। আমার মৃত্যু হয়েছে 3 দিন আগে। অহনার এবার হাত পা ঠান্ডা হয়ে আসলো। ও চোখের পলক না ফেলেই কথাগুলো শুনে চলল। আমার নাম স্বরূপ বর্মন, বাড়ি হসপিটালের কাছে। ভূগোল নিয়ে মাস্টার্স করেছিলাম, চাকরি বাকরি আর তেমন পাইনি। বাড়িতে 2 বোন আর মা আছে। বাবা অনেকদিন মারা গেছেন। সংসারে অভাব, কোনো রকমের টিউশন করে সংসার চালাতাম। 3 দিন আগে রাতের বেলা টিউশন করে বাড়ি ফিরছিলাম ওই হসপিটালের পাশ দিয়ে। রাত্রি 10টা মতো হবে। হঠাৎ দেখি মর্গের কাছে যেন কয়েকজন কি সব করছে। সন্দেহ হয়। কাছে গিয়ে দেখি ডক্টর দাস আর ওই ডোম একটা লাশকে কাদের যেন বেঁচে দিচ্ছে। বেওয়ারিশ লাশ হবে হয়তো। আমি আর প্রতিবাদ করি, বলি, ডাক্তারবাবু কাজটা কি ঠিক করছেন? আমি কিন্তু সকলকে বলে দেব, এখানে লোক জড়ো করব। তখন ডক্টর দাস আর ওই ডোম আমাকে ভয় দেখায়, বলে মেরে গায়েব করে দেব, কেউ টের পাবে না। আমি তখন ওখান থেকে পালিয়ে গিয়ে সোজা থানায় যাই। তখন বড় দারোগা বাবু থানায় নাইট ডিউটিতে ছিলেন। আমি ওনাকে গিয়ে সব খুলে বললাম। উনি সব শুনে বললেন, তাই নাকি, চলো আমার সাথে এখনই চলো, ওখানে যাওয়া যাক। এই বলে আমি আর উনি পুলিশের গাড়ি করে বেরিয়ে পড়লাম। উনি নিজেই ড্রাইভ করছিলেন। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ওখানে। গিয়ে দেখি ডক্টর দাস আর ডোম তখনও ওখানে আছেন আর লাশের দাম নিয়ে দরাদরি করছে। সব দেখে দারোগাবাবু ছুটে গিয়ে তখনই দুজনকে গ্রেপ্তার করলেন। যারা লাশ কিনতে এসেছিল ওরা যে যেদিকে পারল ছুটে পালালো। দারোগাবাবু আমায় ডেকে বললেন, তুমিও গাড়িতে চলে এসো, সামনেই তোমার বাড়িতে নামিয়ে দেব। আমি বললাম, তারা কোনো দরকার নেই, আমি নিজেই চলে যাব। উনি বললেন, তা কি করে হয়, তুমি এত বড় কাজ করেছো, এটা আমার কর্তব্য। আর না বলো না, উঠে এসো গাড়িতে। আমিও গাড়িতে উঠে বসলাম। একটু আসতেই দারোগাবাবু বললেন, কি ডক্টর দাস ধরা পড়ে গেলেন যে? তখন ডাক্তার হেসে বলল, তার বলতে, একেবারে যাবজ্জীবন জেল। এই বলে ওরা 3 জন একসাথে হাসতে লাগলো। আমি কিছুটা অবাক হলাম। হঠাৎ গাড়ি থামিয়ে দারোগাবাবু বললেন, কি হে ছোকরা, নেমে এসো, তোমার ঠিকানা তো এসে গেছে। আমি অবাক হয়ে বললাম, আমার বাড়ি তো আর একটু দূরে। ডাক্তারবাবু বললেন, কে বলেছে তোর বাড়ি এসেছে? তোর ঠিকানা এসেছে, ঠিকানা, আর সেটা হলো জমের ঘর। এই বলে তিনি আমায় পেছন থেকে জাপটে ধরলেন। আমি চিৎকার করতে যাব, কিন্তু ডোমটা আমার মুখ চেপে ধরল। দারোগাবাবু গাড়ি থেকে একটা দড়ি বার করে ফাঁস বানালেন। তারপর ওটা জোর করে আমার গলায় পরিয়ে সামনে তেঁতুল গাছে ঝুলিয়ে দিলেন। সব শেষ। তারপর সেদিন আমার শেষ পরিণতিতে এমনই আকাশ অজর নয়নে কাঁদছিল। পরদিন সকালে সবাই খবর পেল আমি নাকি সুইসাইড করেছি। দরিদ্রতার চাপে সুইসাইড। আমার মা আর বোনেরা অনাথ হয়ে গেল। আমি মরেও শান্তি পেলাম না। আমার মধ্যে প্রতিশোধের আগুন জেগে উঠল। যারা আমায় এই পৃথিবীতে বাঁচতে দেয়নি তাদের আমি ছাড়ব না। এই বলে সে একটু থামল। এতক্ষণ অহনা মন্ত্রমুগ্ধের মতো সবকিছু শুনছিল। এত ভয়ের মধ্যেও তার কথাগুলো শুনে 2 চোখ বেয়ে জল এলো। ও তখন ধীরে ধীরে বলল,
খুনগুলো কিভাবে করলেন? স্বরূপ আবার বলে চলল, আমি জানতাম ডক্টর দাস আমার ডেড বডি পোস্টমর্টেম করতে আসবেন, তাই আমি ডোমের শরীরের মধ্যে ঢুকে যাই, কারণ শরীর ছাড়া আত্মা নিজে কিছুই করতে পারে না। ও এলেই আমি ওকে খতম করব, এই পরিকল্পনা ছিল। কিন্তু ওই দিন আপনাকে দেখে আমি অবাক হয়ে যাই। ভাবলাম আপনাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেব, দিলে ডক্টর দাস আসবেন। তাই আমি আপনাকে ওভাবে ভয় দেখাই। কিন্তু ডক্টর দাস সেদিন আর আসেননি। আমি সেদিন থেকে ডোমের শরীরে আছি। পরদিন যখন ডাক্তারবাবু আসেন আমার পোস্টমর্টেম করতে, তখন প্রথমে আমি কিছু করিনি। আমার পোস্টমর্টেম রিপোর্টটা লিখতে দিলাম প্রথমে, কারণ ম্যাডাম আমার বাড়ির লোকরা আমার অন্তিম সংস্কারের জন্য অপেক্ষা করছিল, আর পোস্টমর্টেম না হলে তো লাশ ছাড়বে না। তারপর আমি তার সামনে আসি, ওনার দিকে ক্রূর দৃষ্টিতে তাকাই, ওনার কানের কাছে গিয়ে বলি, লাশটা পাচার করবেন না, এই লাশটা ভালোই দাম পাবেন। তখনও অবাক হয়ে বলল, কি আজে বাজে কথা বলছিস তুই ডোম? কি হয়েছে তোর? আর তোর গলা এত ভারী শোনাচ্ছে কেন? আমি বললাম, আমার ছুরিটা আরো ভারী, দেখবেন? বলেই হাতের ছুরিটা দিয়ে ওর গলায় কোপের ওপর কোপ বসাতে থাকি। তৎক্ষণাৎ ডাক্তারবাবু পড়ে যান, আর আমি চুপচাপ অপেক্ষা করতে থাকি পুলিশ আসার। ইচ্ছা করে আমি পালিয়ে যাইনি, আমি চেয়েছিলাম পুলিশ আমাকে ধরুক। আর সেদিন আমার প্ল্যান মাফিক বড় দারোগা আমাকে লক আপে নিয়ে যায়। আমি সুযোগের অপেক্ষা করছিলাম। রাতের দিকে উনি জিজ্ঞাসাবাদের জন্য আমার লক আপে আসেন। একাই ছিলেন। প্রথমে এসে বললেন, তুই সত্যি ডক্টর দাসকে মেরেছিস? কেন কেন মারলি ওকে? আমি শান্ত গলায় বললাম, আমি মারিনি তো, শুধু ওর ঠিকানায় পৌঁছে দিয়েছি, ওর ঠিকানায়। কি বলছিস এসব? তোর গলা অন্যরকম লাগছে কেন? কে তুই? বলি উনি চিৎকার করে হয়তো কনস্টেবলদের ডাকতে যাচ্ছিলেন, কিন্তু তার আগে আমি জোরে ওর মুখ চেপে ধরলাম। কানে কানে বললাম, আমায় চিনতে পারছেন না? সেদিন আমাকে আমার ঠিকানায় পৌঁছে দিয়ে আসলেন যে। আমি উপকার ভুলি না দারোগাবাবু। আজ আপনাকে আপনার ঠিকানায় পৌঁছে দেব। বলে ওনার কোমর থেকে বেল্টটা খুলে নিয়ে ওর গলায় জড়িয়ে চেপে ধরলাম। ওর চোখগুলো ঠিকরে বেরিয়ে আসতে লাগলো। একটুখানি নড়াচড়া করেই উনি স্থির হয়ে গেলেন। অহনা এতক্ষণে ওর কাছে এসে বসেছে। মনের ভয়টা অনেকখানি কেটে গেছে। তার বদলে মনে জন্ম নিয়েছে অনেকখানি ঘৃণা, এই সমাজের প্রতি, এই মানুষগুলোর প্রতি। ও বলে উঠল, তুমি আমার কাছে কেন এসেছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। স্বরূপ বলল, আপনাকে আমার শেষ কাজটা করতে হবে ম্যাডাম, প্লিজ। অহনা বলল, কি কাজ? আর একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, তুমি তো এমনিতেই ওদের মেরে ফেলতে পারতে, এত কিছু করলে কেন? স্বরূপ বলল, তখন মৃত্যুগুলো স্বাভাবিক মনে হতো না সবার। এখন দেখুন, কেউই এখানে ভৌতিক কিছু ভাববে না, সবাই এগুলোকে সাধারণ খুনই ভাববে। তাই শেষ কাজটা আপনাকে করতে হবে। এখনো একজনের শাস্তি পাওয়া বাকি। এই ডোম যার শরীরে আমি আছি, এ তো এখনো বেঁচে। তাই যে গাছটায় আমাকে মারা হয়েছিল, ওই গাছটাতেই আমি আজ রাতে ফাঁসি লাগিয়ে মরব, মানে ডোমটা মরব। কাল আপনি পোস্টমর্টেম রিপোর্টে ওইটাকে সুইসাইড বলে লিখবেন, যাতে সবাই ভাবে ডোম ডাক্তার আর দারোগাকে মেরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে সুইসাইড করেছে। অহনা বলল, সে তো এমনিতেই ওটা সুইসাইডই হতো, এমনিতেই আমি লিখতাম, কিন্তু তুমি আমার কাছে এলে কেন, আর আমাকেই বা কেন সব ঘটনা বললে? স্বরূপ বলল, কারণ আছে ম্যাডাম, আপনাকে দেখে আমার ভালো মানুষ মনে হয়েছে। আসলে আত্মারা একটু সহজেই মানুষ চিনতে পারে। আমার ছোট বোনের ইচ্ছা ও খুব পড়াশুনো করবে, বড় হয়ে ডাক্তার হবে। পারবেন না ম্যাডাম ওর ইচ্ছেটা পূরণ করতে? পারবেন না ওর পড়ার খরচটা দিতে? ওরা যে বড় অসহায়। এই বলে সে হাত জোর করে মাথা নিচু করে রইল। আমি পারবো, পারবই, আমার এই দাদার কথা আমি রাখবো, দৃঢ় গলায় অহনা বলল। স্বরূপ আপ্লুত হয়ে বলল, এই দুনিয়াতে এখনো মানুষ আছে ম্যাডাম, এখনো মানুষ আছে। এই বলে ও জানলা দিয়ে কোথাও উধাও হয়ে গেল। পরদিন সকালে সবাই ওই তেঁতুল গাছে ডোমকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখল। 10 বছর পর। দিদি,
আজ আমার ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরিয়েছে। আমি ভালোভাবে কোয়ালিফাই করেছি। নাও আই অ্যাম অ্যান MBBS। আজ যে আমার কি আনন্দ হচ্ছে, সবই আপনার জন্য হয়েছে দিদি। আপনি আমার কাছে ভগবান। আজ দাদার জন্য মন কেমন করছে দিদি। যদি দাদা আজ থাকতো কত খুশি হতো। ফোনের ওপার থেকে বর্ণালী কথাগুলো বলল। বর্ণালী বর্মন, স্বরূপ বর্মনের ছোট বোন। অহনা কথাগুলো শুনল। ওর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ও তখন বলল, আমারও খুব আনন্দ হচ্ছে রে। আর আমি এমন কি করলাম? যা করেছিস তো তুই। তোর দাদা ঠিক ওপর থেকে দেখছে সব। আই অ্যাম প্রাউড অফ ইউ। এরপর অহনা আকাশের দিকে চেয়ে বলল, এই পৃথিবীতে তোমাদের খুব দরকার স্বরূপ। জীবিত অবস্থায় না পারো, আত্মা হয়ে বারবার ফিরে এসো। যারা মুখোশের আড়ালে সমাজটাকে নষ্ট করছে, সেই নর্দমার কীটগুলোকে ধ্বংস করো।